চাপও বেশি। শেষের দিকে তো একটু চাপ বেশি থাকে, ডিসেম্বরে তো হ্যাঁ, আরো বেড়ে যাবে। এটাই। যেন অল্প ওই যে আচ্ছা, আপনি যেগুলো মডিউল পড়তে বলেছেন ওইগুলোই এখন পড়তেছে, শুধু অন্য তার দেখতেছে না। এইগুলোই এই পড়েন, তিন এগুলোই চারটা পড়লে মোটামুটি হ্যাঁ, পাশ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আসলে আমি এটাই। ক্লাসগুলো ঠিকঠাক মতো নিতে পারি না এবার, আমার মানে অনাকাঙ্ক্ষিত একটা হ্যাঁ, দুর্ঘটনার আপনার কারণে। ওই হঠাৎ অ্যাক্সিডেন্টের আহ, জন্যই তো এই অবস্থা। আমি আসলে অনেক কিছু, যেমন লটাও আপনাদের জন্য রেডি করে দেওয়ার কথা ছিল। লটা আসলে হ্যাঁ, হ্যাঁ। আমি শেষমেশ সেটাই বলতে হবে যে আমি আসলে করতে পারতেছি না, কারণ এখনো আমি পরিপূর্ণ সুস্থ না, মানে এখনো ও, মানে ইয়েতে আছি। তারপরে চেষ্টা করতেছি আপনাদের লিস্ট মেসেজ গুলো রেসপন্স করার। ক্লাস আমি ঠিক মতো নিতে পারি নাই। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় এমএফএস এর একটা ক্লাস তো একটা ক্লাস নেওয়া হয় নাই, তাও ওইটার একটা ক্লাস দিয়েছি। আর জিএফ এর একটা ক্লাস বাকি ছিল, হ্যাঁ, হ্যাঁ। হয়তো আজকে নিয়ে নিব। তো আজকে যে একবারে আচ্ছা, আচ্ছা। সিম্পল একটা মডিউল নিব আমি। আমি আপনাদের কাছে আসলে মানে ক্ষমা প্রার্থী যে মানে একটা দুর্ঘটনা, অবশ্য আপনাদের দোয়া আছে যে কারণে আমি না, আসলে এটাই। না, আহ, আপনি যে সুস্থ হয়ে ফিরে আসছেন এটাই অনেক কিছু। এটাই দোয়া রাখেন। আর হচ্ছে হ্যাঁ, সবার অবশ্যই। কাছে আসলে দোয়া চাচ্ছি। আহ এটাই আর কি। না হয়তো মোটামুটি অনেক আগে ক্লাসগুলো শেষ হয়ে যেত, সাথে সাথে লটাও করে ফেলতে পারতাম। এটাই। আচ্ছা, ল আমি ইয়েও করি নাই, রেজিস্টার করি নাই। ল আমি সামনের বার দেবো। ওই মানে প্রথমকার দুইটা শেষের দুইটা করেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, অন্যরা সবাই এটাই। সবচেয়ে বেশি রিকোয়েস্ট করতেছে যেন লটা একটু রেডি করে দিই। হ্যাঁ, ওটা নাই তো তো। আসলে লটা আসলে কিছু করতে পারিনি, দেখি এটাই। এর ভিতরে যদি কিছু করতে পারি সাজেশন পড়াশোনা করে। সময়ই হ্যাঁ, পাচ্ছি না মানে। এই আর এখন হচ্ছে যদি বাসা একটা। আসলে হচ্ছে কি ওই ব্যথা বেদনা থাকে তো, হ্যাঁ, মানে হ্যাঁ, আমি, আমার ভালো এটাই। লাগে না এগুলা করতে, ওই টুকটাক মোবাইল টিপি এটাই। হ্যাঁ, এবি সারাদিন অফিস করে আপনি যে নোট গুলো তৈরি করছেন এটাই তো অনেক পরিশ্রমের কাজ। এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আসলে যেহেতু ওয়েলকাম। আপনাদের করতে হবে, ক্লাসটা স্টার্ট করে দিব ঠিক 10টা 5 বেজে যাচ্ছে, 10টা 5 শুরু করব। খুবই সিম্পল একটা মডিউল। আমি স্টার্ট করি, যেটা 4 নম্বর মডিউলটা, যেটা আমাদের বাকি ছিল। জি, 4 নম্বর জি। মডিউলটা আমি একটু শেয়ার করি। রহমত ভাইয়া, আপনি তাহলে একটু মিউট করে ফেলেন। আচ্ছা, এর ফাঁকে আমি জাস্ট একটু ইয়ে করি। আহ, 10টা 5 থেকে স্টার্ট করব। আমাকে জাস্ট শুনতে পাচ্ছেন কিনা? শারমিনা পা শুনতে পাচ্ছেন আমাকে? শারমিন সুলতানা, তারপর আফসানা আপা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি জাস্ট এটা জাস্ট শোনা যাচ্ছে। যে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। জি, আসাদুজ্জামান ভাইয়া শুনতে পাচ্ছেন? তারপর হচ্ছে ফারহানা আপা, তানভীর ভাইয়া আছেন, শুনতে পাচ্ছেন? জি, এসাদুল ভাইয়া? শুনতে পাচ্ছি ভাই। ওকে, হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। তাহলে আমি স্টার্ট করি কেমন? আজকে আসলে একটু কথাবার্তা না কমই বলবো, এই কারণে যে কারণ আপনাদের তো এই যে সময় তো নাই, আর ওই 2 দিন বা 3 দিন আছে পড়াশোনার। তো এর ভিতরে আপনাদের মোটামুটি প্রিপারেশন নিতে হবে। তো একটা হচ্ছে কি, মাঝে মাঝে এই দুইটা দিন একটু স্বার্থপর হতে পারেন কিভাবে, জাস্ট আমার একটা টেকনিক। আগামী বৃহস্পতিবারটা অ্যাটলিস্ট ব্যাংক থেকে ছুটি নিয়ে নেন। একদিন ছুটি তো নিতেই পারেন। প্রয়োজনে একদিন আপনি অসুস্থ থাকবেন, বলবেন যে আমি অসুস্থ। মাঝে মাঝে নিজের জন্য আমরা তো একটু স্বার্থপর হই। তো এই জন্য আমি বলবো যে যদি সম্ভব হয়, যে এই দুইটা সাবজেক্ট যদি আপনি ধরেন একটু সিলেবাস পড়াশোনা বাকি থেকে দেয়, বাকি থাকে, তাহলে ওই বৃহস্পতিবারটা ছুটি নিয়ে নেন। আপনি বৃহস্পতিবার আর শুক্রবারটা পড়লে আই গেস মানে আপনি পুরোটা কভার করে ফেলতে পারবেন। আমার মনে হয় না বাকি কিছু বাকি থাকবে, যদি বৃহস্পতিবারটা আপনি ছুটি নিয়ে নেন। কারণ অফিসে আসলে অনেকে ওই যে পিডিএফ নিয়ে দিয়ে পড়ে, অথবা মোবাইলে ছবি টবি তুলে ওই যে কম্পিউটারের স্ক্রিনে নেয়, কিন্তু আসলে পড়া হয় না দেখেন। কারণ যে একজন কাস্টমার আসলো, ওই তার সময়টিতে, অথবা এটা উম, কাজ আসলো, আপনি পারবেন না একটু দেখে দেখে। মানে আপনি মনোযোগ দিয়ে 1 ঘন্টা পড়া আর অমনোযোগী হয়ে ওই 5 ঘন্টা পড়াশোনা করে লাভ হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যদি বৃহস্পতিবার যদি আপনার যদি কোনোভাবে মানে ক্যাজুয়াল লিভ গুলো থাকে, অথবা বলবেন যে অসুস্থ, কোনো একটা ভাবে ম্যানেজ করতে পারলে আমার মনে হয় এটা কভার করে ফেলতে পারবেন, যদি কারো পড়াশোনা বাকি থেকেও যায় আর কি। তাহলে আমি স্টার্ট করছি। সেটা হচ্ছে আজকের হচ্ছে মডিউল ডি, যেটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল লিকুইডিটি আর হচ্ছে অ্যাসেট, এটা নিয়ে কথাবার্তা। এখন ক্যাপিটাল লিকুইডিটি এন্ড অ্যাসেট এইগুলা নিয়ে দেখেন আপনারা কিন্তু ওই যে মানে প্রায় এগুলা নিয়ে ডিল করেন। তো বেশিরভাগ জিনিসই জানেন, তারপর আমি আলোচনা করছি যেটা হচ্ছে just একদম বলে দিলে যেটা মনে থাকে। আমি একটু জাস্ট বলে যাই ছোট করে। বেশি টাইম নিব না আজকে, অলমোস্ট 1 ঘন্টার আগে শেষ হয়ে যাবে। ছোট্ট একটা মডিউল দেখেন, খুব ছোট ছোট মডিউল, এগুলা খুব বড় কোনো মডিউল না। শুরুতে আছে দেখেন, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা 96-এ চলে আসছে।
আর তারপরে এটা একটু জানার বিষয় আছে যে ক্যাপিটাল এডিকুইসিটা কি জিনিস। ক্যাপিটাল এডিকুইসি মানে নাম দেখে কিন্তু বোঝা যাবে। ক্যাপিটাল মানে আপনার যে ক্যাপিটাল আছে, আর এডিকুইসি মানে হচ্ছে প্রাচুর্যতা। তার মানে ক্যাপিটাল এডিকুইসি মানে হচ্ছে আপনার যে ক্যাপিটালটা আছে, ব্যাংকের যে ক্যাপিটালটা আছে, এটা যেন ঠিকঠাক থাকে। কেন ঠিকঠাক থাকে? যাতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস অথবা ডিফিকাল্টিজ যদি ফিউচারে আসে, সেটা আপনি ইজিলি ফেস করতে পারেন, অথবা ডিফিকাল্টিটাকে আপনি সহজেই হ্যান্ডেল করতে পারেন। সেটার কারণে হচ্ছে কি, আপনার ক্যাপিটালটা অ্যাডিকুয়েট থাকা লাগবে, অথবা যথেষ্ট পরিমাণে থাকা লাগবে। এই জিনিসটা আসলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। আপনি এখানে পড়লে বুঝতে পারবেন, এটা আমরা খুব একটা পড়বো না কারণ এটা চলে আসছে। পরে যে জিনিসটা সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। ওই যে ক্যাপিটাল মানে এডিকুয়েট, যে আপনার যে পর্যাপ্ত পরিমাণ যে অ্যাসেট গুলো আছে, বা আপনার যে পর্যাপ্ত পরিমাণ যে ক্যাপিটালটা আছে, সেটাকে হচ্ছে যখন আপনি ম্যাথমেটিক্যাল আকারে নেবেন, সেটাকে বলা হবে আসলে রেশিও। এই রেশিওটা কি? এই রেশিওটা হচ্ছে কি, দেখেন আপনার কাছে কিছু ক্যাপিটাল আছে, ওই ক্যাপিটাল গুলো কেন, আপনার ওই ক্যাপিটাল গুলো হচ্ছে কি, হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস গুলো আছে, অথবা যে আপনার মানে ধার দেনা আছে, আপনার কাছ থেকে মানুষ যে টাকা পয়সা পায়, ব্যাংকের কাছ থেকে যে মানুষজন টাকা পয়সা পায়, কারা টাকা পয়সা পায়, ডিপোজিটররা পায়, ওদের অব্লিগেশন গুলো আপনি মিট করতে পারবেন কিনা, আপনার যে কারেন্টের আপনার যে অ্যাসেট আছে, ওই অথবা আপনার কারেন্ট যে ক্যাপিটাল আছে সেটা দিয়ে। এটাকে যখন আপনি ম্যাথমেটিক্যালি নেবেন, অথবা এটাকে যখন আপনি রেশিও হিসেবে বের করবেন, সেটাকে বলা হবে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এখন এই ক্যাপিটাল যে অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে দুই ধরনের। দেখেন, ছোট ছোট কোশ্চেন আসতে পারে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও টাইপ কোন ধরনের টাইপের বা কয় টাইপের। তো এটা হচ্ছে কি টিয়ার ওয়ান ক্যাপিটাল আর টিয়ার টু ক্যাপিটাল। এখন দেখেন, এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর টিয়ার ওয়ান ক্যাপিটাল কোনটা, টিয়ার টু ক্যাপিটাল কোনটা। টিয়ার ওয়ান ক্যাপিটাল নিয়ে কিন্তু ওই যে আপনার গত 96-এ কিছু কথাবার্তা আসছে, সে কারণে টিয়ার টু তো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর টিয়ার ওয়ানটা একটু পড়ে যাবেন। টিয়ার ওয়ান কোনটা? টিয়ার ওয়ানটা হচ্ছে কি কোর কোর ফান্ড বা কোর ক্যাপিটাল বলা হয় কি টিয়ার ওয়ানটাকে। এই কোর ফান্ড কোনগুলা? কোর ফান্ড হচ্ছে কি, এই যে আপনার যে ব্যাংকের, ওই ব্যাংকের যে একবারে হচ্ছে কি কোনটা, যে আপনার যে কমিউনিটি ইকুইটিটা আছে, তারপর হচ্ছে কমন ইকুইটি হচ্ছে কোনটা, ওই ব্যাংকের যে শেয়ার আছে, অথবা বলতে পারেন যে ব্যাংকের যে ইনটেনজিবল অ্যাসেট কোনটা, ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে কি ওই যে ব্যাংকের সুনাম, এইগুলা। তারপর হচ্ছে রিটেন আর্নিং কোনটা, যেটা হচ্ছে কি ব্যাংক যে স্টক হোল্ডারদের, অথবা ব্যাংক যে তার যে শেয়ার হোল্ডার আছে, ওই শেয়ার হোল্ডারদেরকে প্রফিট না দিয়ে ধরে রাখে, এটাকে বলা হয় রিটেন আর্নিং। মানে প্রফিটটা না দিয়ে ধরে রাখাটা হচ্ছে রিটেন আর্নিং। তো এই জিনিসগুলা। তারপর হচ্ছে তো বলতে পারেন আপনার যে ক্যাশ আছে আপনার বল্টে, এই সবগুলো হচ্ছে আসলে কোর ফান্ড, মানে ক্যাপিটাল টিয়ার ওয়ান ক্যাপিটালের ভিতরে চলে আসবে। তার মানে এগুলো কোনটা, কোর কোর ফান্ড যেগুলো, সেগুলো হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল। আর টিয়ার টু হচ্ছে সাবঅর্ডিনেট ক্যাপিটাল, মানে সাবঅর্ডিনেট ফান্ড, যে পাশাপাশি যে ফান্ড গুলো থেকে থাকে, অথবা যে টাকা পয়সা গুলো থেকে থাকে ব্যাংকের, অথবা যে সম্পত্তি গুলো থেকে থাকে, সেটাকে বলা হবে টিয়ার টু ক্যাপিটাল গুলো আমরা দেখবো পরে। তার মানে টিয়ার ওয়ান ক্যাপিটাল গুলো দেখতেছি, আর টিয়ার টু হচ্ছে কি ক্যাপিটাল এ সেকেন্ডারি সাপ্লাই অথবা সাবঅর্ডিনেট। টিয়ার টু কে মানে অন্যথায় বলা হয় যে কি আপনার সাবঅর্ডিনেট ক্যাপিটাল, অথবা সেকেন্ডারি ক্যাপিটাল, অথবা অক্সিলারি ক্যাপিটাল, অথবা এডিশনাল ক্যাপিটাল। বুঝছেন? পরীক্ষা যদি আসে দে টিয়ার টু না দিয়ে যদি বলো যে সাবঅর্ডিনেট ক্যাপিটাল, অথবা গন কনসার্ন ক্যাপিটাল, অথবা হচ্ছে কি অক্সিলারি ক্যাপিটাল, অথবা বলতেছে এডিশনাল ক্যাপিটাল, তাহলে সবগুলো কিন্তু টিয়ার টু ক্যাপিটাল। তাহলে এবার দেখেন, টিয়ার টু ক্যাপিটাল কি বলতেছে, এ সেকেন্ডারি সাপ্লাই অফ ফান্ডস অ্যাভেলেবল ফ্রম দ্য সেল অফ অ্যাসেট ওয়ান্স আ ব্যাংক ক্লোজ ডাউন। মানে টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে যদি ব্যাংক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ব্যাংক যদি ক্লোজ করে দেয়, তাহলে ওই অ্যাসেট গুলো সেল করে যে অব্লিগেশন গুলো আছে সেগুলোকে মিট করবে, সেই সেই ক্যাপিটাল গুলোকে বলা হবে টিয়ার টু ক্যাপিটাল। তার মানে দেখেন, মূল বিষয় কিন্তু টিয়ার ওয়ান ক্যাপিটাল, কারণ টিয়ার ওয়ান ক্যাপিটালে যা যা আছে ব্যাংকের মূলত, ব্যাংকের যে কারেন্ট অ্যাসেট গুলো আছে, ব্যাংকের যে কমন ইকুইটি, রিটেন আর্নিং, নন রিডিউসেবল প্রিফারড স্টক, ইনট্যানজিবল অ্যাসেট, অথবা যে লিকুইড অ্যাসেট গুলো আছে, এগুলো সবগুলো কিন্তু টিয়ার ওয়ান ক্যাপিটালের ভিতরে পড়বে। আর বাকি যেগুলো আছে, যেগুলো হচ্ছে আসলে ফিক্সড অ্যাসেট, অথবা যেগুলো হচ্ছে লং টার্ম অ্যাসেট, এইগুলাই হচ্ছে আসলে টিয়ার টু ক্যাপিটালের ভিতরে পড়বে। এবার আসেন, এগুলো নিয়ে আবার পরবর্তীতে আমরা পড়াশোনা করবো। তার ভিতরে আসি আমরা একটা কথা, একটা পোর্শন আছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স এন্ড ইমপ্লিকেশন অফ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এটা যেহেতু 96-এ চলে আসছে, আমরা এটা পড়বো না, আমরা একটা পড়ে যাই। তারপরে আমরা চলে আসি সরাসরি এই কোশ্চনটাতে। এই কোশ্চনটা কিন্তু ইম্পর্টেন্ট, গত পরীক্ষা যদিও আসছে টিয়ার ওয়ান ক্যাপিটাল নিয়ে, কিন্তু তার মানে এবার কিন্তু টিয়ার টু আসতেও পারে। এবার দেখেন, বলতেছে হোয়াট আর দ্য গাইডলাইন্স প্রোভাইডেড বাই বিবি বাংলাদেশ ব্যাংক অ্যাবাউট কনস্টিটিউয়েন্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল কনস্টিটিউয়েন্ট, একটা ব্যাংকের ক্যাপিটাল কিভাবে গঠিত হয়, সেখানে বাংলাদেশ ব্যাংক কি গাইডলাইন দিছে। তো এই জিনিসগুলো জানতে চাইছে। এখন এভাবেও আসতে পারে, আবার টিয়ার ওয়ান নিয়ে কথাবার্তা আসতে পারে, টিয়ার টু নিয়ে কথাবার্তা আসতে পারে। যেহেতু টিয়ার ওয়ান নিয়ে কথাবার্তা আসছে, সেহেতু ধরে রাখেন টিয়ার টু নিয়ে কিছু একটা আসবে। তার মানে টিয়ার ওয়ানে কি আসছে, টিয়ার ওয়ানে ওই যে আমরা সম্পত্তি পরীক্ষা আসছিল যে যে টিয়ার ওয়ান ক্যাপিটাল কিভাবে গঠিত হয়। তার মানে টিয়ার ওয়ান ক্যাপিটাল গঠিত হয় এগুলা, যে পেড আপ ক্যাপিটাল হচ্ছে ব্যাংকের যে 500 কোটি টাকা ওই যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়,
পেড আপ ক্যাপিটাল সেটা। তারপর হচ্ছে নন রিপেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যাটিউটরি রিজার্ভ, আচ্ছা যেটা হচ্ছে আমরা আমরা এসএলআর বলি, এসএলআরটা। তারপর হচ্ছে জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিং, ডিভিডেন্ড, ইকুয়ালাইজেশন রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ। আচ্ছা এইগুলা দেখেন, এগুলো হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটালে। এখন এগুলোর ভিতরে খুব একটা আপনি মনোযোগ না দিলেও চলবে, জাস্ট যদি শর্ট কোশ্চেন আসে তার জন্য লাগবে। কিন্তু বেসিক্যালি চলে আসবেন টিয়ার টু তে। টিয়ার টু তে কেমনে গঠিত হয়েছে দেখেন। টিয়ার টু এবার আমরা অনেক কথা গুলা বলছি যে টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে, এটাকে আরেকটা নাম হচ্ছে গন কনসাল ক্যাপিটাল। এখন এই টিয়ার টু এর আরেকটা নাম, এটা কিন্তু মনে রাখবেন, টিয়ার টু হিসেবে আসতে পারে পরীক্ষায়, অথবা গন কনসার্ন ক্যাপিটাল নিয়েও আসতে পারে। তার মানে এগুলো হচ্ছে কি রিপ্রেজেন্ট করতেছে, যে রিপ্রেজেন্ট করতেছে আদার এলিমেন্ট হুইচ ফল শর্ট অফ সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোর ক্যাপিটাল বাট কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল স্ট্রেংথ অফ দ্য ব্যাংক। এগুলা মুদ্রা কথাতে আমরা চলে যাই। টিয়ার টু ক্যাপিটাল কি কি নিয়ে গঠিত, এই তিনটা জিনিস নিয়ে টিয়ার টু ক্যাপিটাল গঠিত হয়, এটা কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই এটা বলবেন না। তিনটা বিষয় নিয়ে অথবা তিনটা অ্যাসেট নিয়ে হচ্ছে কি টিয়ার টু ক্যাপিটাল গঠিত হয়। এক নাম্বার হচ্ছে জেনারেল প্রভিশন। জেনারেল প্রভিশন কোনটা? জেনারেল প্রভিশন বলতে, প্রভিশন নিয়ে তো আপনারা যারা লোন সেকশন আসেন সারাদিনে কাজ করেন, ওই যে একটা লোন আপনি আগে থেকেই আন্দাজ করতেছেন এই লোনটা খারাপ হয়ে যেতে পারে, অথবা আন্দাজও করতেছেন না, তারপরে একটা পার্টিকুলার সাম অফ মানি আপনি কিন্তু রেখে দিচ্ছেন ভবিষ্যতের কোনো একটা কারণে। এটা হতে পারে 1%, অথবা লেস দেন 1% আর মোর দেন 1%। এই যে আপনি মানে আনএক্সপেক্টেড একটা ডিফিকাল্টিসের জন্য অথবা আনএক্সপেক্টেড সিচুয়েশন ফেস করার জন্য আগে থেকে যে জিনিসটা রেখে দিচ্ছেন, যে সম্পদটা রেখে দিচ্ছেন কোনো লোনস এন্ড অ্যাডভান্সের এগেইনস্টে, সেটাকে বলা হবে জেনারেল প্রভিশন। আর সাবঅর্ডিনেটেড ডেট কোনটা? সাবঅর্ডিনেটেড ডেট কোনটা? সাবঅর্ডিনেটেড হচ্ছে কি দিস ডেট দ্যাট সাবঅর্ডিনেট টু দ্য ক্লেম অফ দ্য ডিপোজিটর এন্ড আদার। আচ্ছা এটা হচ্ছে কি কিরকম? এটা হচ্ছে ধরেন যদি কোনো ব্যাংক ইনসলভেন্সি হয়ে যায়, অথবা কোনো ব্যাংক যদি আপনার ক্লোজ ডাউন হবে, ব্যাংকটা বন্ধ করে দিবে। ব্যাংকটা বন্ধ করে দিলে যেই সব যে আপনার মানে পাওনাদার আছে ব্যাংকের কাছে পাওনাদার কারা? ব্যাংকের কাছে প্রথম পাওনাদার হচ্ছে ডিপোজিটর, যারা যারা ব্যাংকে টাকা জমা রাখে। তারপরে অনেক পাওনাদার আছে, যেমন ব্যাংক বন্ড বিক্রি করতে পারে, তারপরে হচ্ছে কি প্রিফার্ড স্টক বিক্রি করতে পারে। তো এই যে জিনিসগুলো আপনি বিক্রি বিক্রি করে টাকাটা নিচ্ছে, ওরা ব্যাংকের পাওনাদার। এখন ব্যাংকের পাওনাদার যেই যে ডেট, অর্থাৎ যে ব্যাংকের দায়গুলো আছে, যেগুলো হচ্ছে কি সবার শেষে আপনার পেমেন্ট করতে হয়, অথবা সবার শেষে রিপেমেন্ট করতে হয়, সেগুলোকে বলা হবে সাবঅর্ডিনেট ডেট। কেমন? ধরেন একটা ব্যাংকের যে ডিপোজিটর আছে, একটা ব্যাংক ক্লোজ হয়ে যাবে, ফর এক্সাম্পল XYZ ব্যাংক। এখন XYZ ব্যাংক ক্লোজ হয়ে যাবে, তাহলে XYZ ব্যাংক যদি ক্লোজ হয়, তাহলে XYZ ব্যাংকের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে কি, সে তার ডিপোজিটর যারা আছে, যারা ব্যাংকে টাকা পয়সা রাখছে, তাদের টাকাটা হচ্ছে সবার আগে দিতে হবে। এবং সবার আগে এদের দায় জানা শোধ করার পরে যদি কোনো টাকা পয়সা ব্যাংকের হাতে অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক যাদেরকে পে করবে, এই তাদেরকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ডেট। আর এরকম একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন যে কি আসতে পারে এখানে? তানভীর ভাই আছেন? জি আছি। হ্যাঁ, শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার বলতে পারেন। শেয়ার হোল্ডার তো আসলে কিন্তু দিয়ে দিতে হবে টাকা পয়সা, শুরুতেই দিয়ে দিতে হবে। যদি আপনি বলেন যে এক্ষেত্রে প্রেফার্ড শেয়ার, যারা প্রেফার্ড শেয়ার হোল্ডাররা হ্যাঁ হয়তো, হ্যাঁ, প্রেফার শেয়ার। কারণ ওরা হচ্ছে কি ওদের অব্লিগেশন গুলো পরে দিবেন। আর একটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বন্ড। বন্ড হচ্ছে কিন্তু লং, বন্ড। হ্যাঁ বন্ড যখন হচ্ছে কি আপনি বন্ড সেল করবেন কোনো একটা কাস্টমার কাছে, ওই বন্ড সাধারণত 10 বছর মেয়াদি হয়, এবং একটা সার্টেন পার্সেন্ট, 10%, 12% এরকম আপনি ওকে বছর বছর ইন্টারেস্ট দিবেন। এখন যদি আপনার ব্যাংক কোনো কারণে ক্লোজ ডাউন হয়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই বন্ড অথবা প্রেফার্ড স্টক যারা হোল্ডার আছে, তাদেরকে সবার ঠিক শেষে আছে। তাদের ক্লেমটা আপনি মানে সেটেল করবেন। এদের সবার শেষে সেটেল করতেছেন, এদেরকে বলা হবে, এই যে এইগুলাকে বলা হবে সাবঅর্ডিনেট ডেট। মিজান ভাই আছেন নাকি আজকে? মিজান ভাইয়া নাই না? আচ্ছা, তারপরে আছেন রিভ্যালুয়েশন রিজার্ভস। রিভ্যালুয়েশন কোনটা? ভ্যালুয়েশন থেকে রিভ্যালুয়েশন মানে দেখেন, আপনি ভ্যালুয়েশন মানে কি, কোন একটা প্রোডাক্টের কোন একটা অ্যাসেটের হচ্ছে ভ্যালু কত টাকা সেটা বের করা, আর রিভ্যালুয়েশন মানে কি পুনরায় ভ্যালু করা। ধরেন ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে আজকে আজকে যে একটা ল্যান্ড আপনি কিনছেন, ফর এক্সাম্পল একটা ল্যান্ড কিনছেন আপনি 1 লাখ টাকা দিয়ে, আগামী 5 বছর পর কি সেম 1 লাখ টাকায় থাকবে? জাস্ট একজন রেসপন্স করবেন। না। না। কখনোই না, তাই না বস? তার মানে দেখেন, হুম। না। ব্যাংক কিন্তু ব্যাংক কিন্তু এরকম অ্যাসেট
পারচেস করে, লাইক মেশিনারিজ, ব্যাংকের যে প্রিমিসেস অনেক কিছু থাকে। এছাড়াও ব্যাংক কিন্তু ল্যান্ড, মানে যদিও এটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার করে বন্ধ করে দিচ্ছে, আগে কিন্তু ব্যাংক এশিয়া সহ অনেকগুলো ব্যাংক কি করছে, পুরা ব্রাঞ্চের যে জায়গাটা সহ কিনে ওরা ব্রাঞ্চ করে ফেলছে, বুঝছেন? তো এখন তারা যে জায়গাটা কিনে রাখছে, এটার ভ্যালু কিন্তু সারা জীবন শুধু অ্যাপ্রিসিয়েট হবে, ডিপ্রিসিয়েট কিন্তু হবে না। জায়গার ভ্যালু কখনো ডিপ্রিসিয়েট হয় না, সবসময় অ্যাপ্রিসিয়েট হবে। তো এই যে অ্যাসেট গুলো আছে, এছাড়াও যে মেশিনারিজ বলেন, কম্পিউটার সামগ্রী বলেন, তারপর হচ্ছে কি ফার্নিচার, এছাড়া অনেক কিছু হতে পারে যেগুলো হচ্ছে কি আপনার ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে। তো এগুলো ডিপ্রিসিয়েট। যখন 10 বছর আগে আপনি কিনে রাখছেন ব্যাংকের জন্য, সেগুলাকে 10 বছর পরে যখন আপনার ব্যাংক ডিসলভ হয়ে যাবে, ক্লোজ ডাউন হয়ে যাবে, তখন আপনি আবার রিভ্যালুয়েট করবেন। রিভ্যালুয়েট করলে ওটার যে অ্যাসেটের ভ্যালু সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এই যে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ, এবং এটা হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল পড়বে। ধরেন ওই সময় টিয়ার টু ক্যাপিটাল ছিল ওর একটা ল্যান্ড ছিল 1 কোটি টাকা, হ্যাঁ, টিয়ার টু ক্যাপিটালে। কিন্তু এখন 10 বছর পরে এটা হয়ে গেছে 2 কোটি টাকা। তার মানে আগের ভ্যালুয়েশন 1 কোটি টাকা ছিল, এখন ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা। ওই 2 কোটি টাকা সে সেল করে কি করবে, টিয়ার টু ক্যাপিটালে যাবে, এবং তার যে অব্লিগেশন গুলো আছে সেগুলোকে মিট করবে। এটাকে বলা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ। তাহলে বুঝতে পারছেন বস, এটা টিয়ার টু ক্যাপিটালটা। আচ্ছা, শাকত ভাই, হ্যাঁ। যেমন অর্থঋণ মামলার মাধ্যমে যদি কোনো জমি আপনার সর্বশেষ সেল করতে না পারে ব্যাংকের নামে মিউটেশন করে ফেলে, তখন তো এটা ব্যাংকের অ্যাসেট হয়ে যাবে। বস, এটা কিন্তু অন্য আলোচনা, এখানে আলোচনা হবে না এটা। কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনি ব্যাংকের বড় বিষয় নিয়ে আলোচনা করছেন, আপনি ছোট বিষয় নিয়ে চলে গেছেন, আপনার ব্রাঞ্চে চলে গেছেন। আমরা কিন্তু পুরো ব্যাংক নিয়ে আলোচনা করতেছি, ব্যাংকের টিয়ার 1, মানে ব্যাংকের টিয়ার 1 ক্যাপিটাল, ব্যাংকের টিয়ার 2 আপনি ক্যাপিটাল। যখন ওই যে ব্যাংকের অ্যাসেটের কথা বলতেছেন, হ্যাঁ, অ্যাসেট, কারণ হচ্ছে এই হ্যাঁ, অ্যাসেট, আপনি যে অ্যাসেটের কথা বলছেন সেটা হচ্ছে আপনি একটা লোন রিকভারি করার সময় আপনি ওই অ্যাসেটটা সেল করে দিয়ে আপনি ওই লোনটা অ্যাডজাস্ট করবেন। আর এখানে হচ্ছে কি, ব্যাংকই শেষ, ব্যাংক আর নাই। হুম, এখন ব্যাংকই থাকবে না, তখন যে ব্যাংকের যে কাছে যে লোকজন টাকা পায়, সেই টাকাগুলোকে মিট আপ করার জন্য যে আপনার মানে অ্যাসেট গুলো রাখা হয়, অথবা যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো রাখা হয়, সেই অ্যাসেট গুলো হচ্ছে কি টিয়ার 2 ক্যাপিটালে পড়বে, যেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট, আপনার মানে অর্থাৎ গন কনসার্ন ক্যাপিটাল অথবা অক্সিলারি ক্যাপিটাল হিসেবে বলতে পারেন, সেগুলো হিসেবে থাকবে ব্যাংকের। এটা হচ্ছে আপনি আচ্ছা, পুরো ওভারঅল ব্যাংক নিয়ে, বুঝছেন? আপনার ওইটা হচ্ছে কি আপনার একটা ব্রাঞ্চ অথবা পার্টিকুলার ব্রাঞ্চের নিজস্ব ব্যাপার স্যাপার, যে ব্যাংক লস করতেছে, এখন ব্যাংক ওই ওই লোক হচ্ছে ওই, আপনার কথা নিয়ে আসবো আমরা, সেটা হচ্ছে আপনার ওই যে ক্রেডিট নিয়ে। ক্রেডিটের যে 5টা সেগমেন্ট আছে, ওই 5টা সেগমেন্টের লাস্ট সেগমেন্ট হচ্ছে কি আপনার ব্যাড ব্যাড অ্যান্ড লস। ওই ব্যাড অ্যান্ড লস হয়ে গেলে তখন আমরা কি করব, ওই সময় হচ্ছে কি ওই যে জায়গাটা তাকে ফোর্স সেল করে দিয়ে আমরা লোনটা অ্যাডজাস্ট করে নিব, বুঝছেন? ঠিক আছে। আমার কথার ইয়ে ছিল যে লাস্টে যদি আমি ওই জমিটা সেল করতে পারলাম না, ব্যাড এন্ড লসও থেকে গেল, কিন্তু জমিটা তো লাস্ট পর্যায়ে হুম, আমরা ব্যাংকের নামেই হচ্ছে যে ওটা মিউটেশন করে ফেলি, হুম, হুম। তখন আর কি আনসোল্ড অবস্থায় যদি কোনো ল্যান্ড এরকম থেকে থাকে, সে কথাটা বললাম। ও আচ্ছা, সেই কথাটা ওই সময় যখন ব্যাংক ডিজেল হবে তখন এটার কি হবে, এটাই তো। তখন তখন বলতে পারেন যে এটা তখন কিন্তু ব্যাংকের অ্যাসেট হিসেবে ক্যালকুলেট করা হবে। কারণ সেটাই তখন বলতে তো যাচ্ছি। তখন তো এটা ব্যাংকের আন্ডার আছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলছেন এটা, তাইলে বস। তখন হচ্ছে কি, এটা ব্যাংকের নামেই আছে, কারণ মিউটেশন করা তো ব্যাংকের নামে। ওই লোক তো এটা জি, চাইলেই ভুগতান করতে পারবে না। তার তো অবশ্যই। সে যখন ওই জায়গাতে যাবে তখন তো আপনি লাথি মেরে তাকে বাড়ি করে দিবেন, পুলিশ পাঠাবেন। জি, তাহলে এটাই ঠিক আছে, ভালো কথা বলছেন, একটা মানে ভালো একটা পয়েন্ট ধরছেন। কারণ হয়তো দেখা যায় মানে অনেক কমপ্লেক্স একটা কথা, কমপ্লেক্স সিচুয়েশনে চলে গেছেন আর কি। যদিও এই টাইপের কিছু না আসার সম্ভাবনা বেশি, কিন্তু আপনার ব্যাপারটা কিন্তু অনেক কমপ্লেক্স। মানে যদি কোনো কেস স্টাডি দেয়, হয়তো কেস স্টাডি হিসেবে দিতে পারে যে এরকম কিছু হলে এখানে আসবে কিনা। জি, ওকে বস, থ্যাংক ইউ। তাহলে এই টিয়ার 2 ক্যাপিটাল নিয়ে গেল, এটা দেখেন 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট মাথায় রাখেন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপর হচ্ছে কি দেখেন, লিকুইডিটি প্রোফাইল। লিকুইডিটি প্রোফাইল কোনটা? লিকুইডিটি মানে হচ্ছে কি আপনার যে লিকুইড অ্যাসেট যেগুলো আছে, সেগুলো হচ্ছে মানে ওই লিকুইডিটির ভিতরে পড়বে। আর লিকুইডিটি মানে এইগুলাই যেগুলো হচ্ছে কি আপনার ক্যাশ, যেগুলোকে মানে সহজেই আপনি ফাইন্যান্সিয়াল অব্লিগেশন যেগুলো আছে, মানে কাস্টমারের যে ডিমান্ড আছে সেটা মিট করতে পারেন। আর সেটা মিট করার জন্য সবচেয়ে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাশ। কারণ ডিপোজিটে যারা আছে তারা ক্যাশ রাখে, এবং তারা যখন চেক দেয় আপনি ক্যাশ হিসেবে তার ডিমান্ড ফুলফিল করে দিবেন। যদি ক্যাশটা আপনার কাছে না থাকে তখনই হচ্ছে সমস্যা। তারপরে দেখেন এই জিনিসটা হচ্ছে লিকুইডিটি প্রোফাইল। লিকুইডিটি ইজ অ্যান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবিলিটি টু মিট দ্য ক্যাশ ডিমান্ড অফ ইটস কাস্টমার। কাস্টমার ক্যাশ ডিমান্ডটা হচ্ছে মিট করতে পারে, ওটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল, মানে এই লিকুইডিটি, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লিকুইডিটি।
এটা না থাকলেই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খারাপ পর্যায়ে চলে যাবে, যেমনটা হচ্ছিল আগে ফার্মার্স ব্যাংক। আর এটা থাকলেই হচ্ছে ঠিকঠাক আছেন আপনি। স্পেশালি দ্য ডিপোজিটর্স এন্ড আদার ক্রেডিটর্স, স্পেশালি বলতে পারেন ডিপোজিটর্স, আদার ক্রেডিটর্স তো থাকবেই, ওই যে কমন শেয়ার হোল্ডার যারা আছে শেয়ার বিক্রি করে দিলে যেন আপনি টাকাটা দিয়ে দিতে পারেন। As such, the liquidity profile of an financial institution is a functions of its asset and liabilities. তার মানে এই যে লিকুইডিটি প্রোফাইলে দুটো জিনিস আসতেছে, একটা হচ্ছে কি আপনার অ্যাসেট এবং লাইবিলিটিস। অ্যাসেট কোনটা? অ্যাসেট হচ্ছে যে আপনি যে লোন গুলো দিচ্ছেন ক্লায়েন্টদেরকে, সেগুলো আপনার অ্যাসেট। আর লাইবিলিটি কোনটা? লাইবিলিটি হচ্ছে আপনার ডিপোজিটের যে আপনার ডিপোজিটের থেকে যে আপনি ডিপোজিটটা নিচ্ছেন, সেটা হচ্ছে আপনার লাইবিলিটিস। তার মানে আপনার একই সাথে অ্যাসেট এবং লাইবিলিটি নিয়ে যে ডিল করতেছেন, কারণ অ্যাসেট যদি আপনি অ্যাকিউয়ার করতে চান তাহলে কিন্তু আপনার ক্যাশ দরকার, আবার এই সেম লাইবিলিটি বাড়াইতে হলে অথবা অ্যাসেটটাকে যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু এটা আবার হচ্ছে কি আপনার অ্যাসেট, আর অ্যাসেটটা যখন আপনি নিচ্ছেন পারচেস করতেছেন সেটা হয়ে যাচ্ছে লাইবিলিটি। তার মানে এই দুইটা নিয়ে কিন্তু লিকুইডিটি প্রোফাইলটা গঠিত হয়। এখন দেখেন লিকুইডিটি প্রোফাইল রেফার্স টু দ্য অ্যাভেলেবিলিটি অফ লিকুইড অ্যাসেট টু মিট দেয়ার শর্ট টার্ম অব্লিগেশন। শর্ট টার্ম বলতে কিন্তু আমরা মানে যেটা একদম অল্প সময়ের বোঝায় সেটাকে বলতেছি। আর যদি আপনি আরো মানে ফাইন্যান্সিয়াল টার্মে যান, সেটাকে বলা হবে যে যদি 1 থেকে 1 বছরের ভিতরে হয় সেটা হবে শর্ট টার্ম, আর 1 বছরের বেশি হলে সেটা হবে লং টার্ম। তাহলে দেখেন সেটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল অব্লিগেশন গুলো মিট করার জন্য যেগুলো হচ্ছে কি আপনার দরকার হয়, যে লিকুইড অ্যাসেট গুলা। আর লিকুইড অ্যাসেটের যদি সংজ্ঞা আসে যে হোয়াট ইজ লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট মিনস হচ্ছে যে দ্য অ্যাসেট হুইচ ক্যান ইজিলি বি কনভার্টেড ইনটু ক্যাশ। যে অ্যাসেট গুলা যেটাকে আপনি সহজেই অ্যাসেটে অর্থাৎ ক্যাশে কনভার্ট করতে পারবেন সেগুলোকে বলা হবে লিকুইড অ্যাসেট। ফর এক্সাম্পল গোল্ড হতে পারে লিকুইড অ্যাসেট, ক্যাশ তো লিকুইড অ্যাসেটই। এটা এটার মতো হচ্ছে কি গোল্ড হচ্ছে লিকুইড অ্যাসেট। তারপরে বলতে পারেন সিলভার অথবা মানে জেমস স্টোন, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার লিকুইড অ্যাসেট। তারপরে এই এই দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি হচ্ছে কি আপনার লিকুইডিটি প্রোফাইলটা গঠিত হয়। পুরোটা একটু পড়ে নিন। আমরা এরপরে দেখি যেটা হচ্ছে কি মেনশন সাম লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর। পরীক্ষা আসতে পারে হোয়াট আর দা মেনশন সাম লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে যে আহ, এভাবে আসতে পারে যে হোয়াট আর দা ইন্ডিকেটরস দ্যাট আর দ্যাট আর ইনক্লুডেড ইন লিকুইডিটি রিস্ক, এই টাইপের কিছু একটা আসতে পারে। কিন্তু মেইন থিমটা মনে রাখবেন যে কোন কোন ফ্যাক্টরস গুলো আছে যেগুলো হচ্ছে লিকুইডিটি রিস্ককে ইন্ডিকেট করে যে আপনি এখন লিকুইডিটি রিস্কের ভিতরে আছেন। এটা কোনগুলা? এটা দেখেন, এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো কোনটা? আপনার যদি অধিক পরিমাণে মানে বাল্ক আকারে যদি আপনার একসাথে টাকা চলে যায় আপনার ব্যাংক থেকে ব্রাঞ্চ থেকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু লিকুইডিটি রিস্কটাকে ইন্ডিকেট করে। তারপর হচ্ছে কি লেভেল অফ আনসিকিউরড ফান্ডিং। আনসিকিউরড ফান্ডিং কোনটা? আনসিকিউরড ফান্ডিং হচ্ছে যেগুলো হচ্ছে কি আমরা কোনো মর্টগেজ ছাড়া দিই, যেমন হচ্ছে পার্সোনাল লোন হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, তারপর হচ্ছে কনজিউমার লোন হতে পারে, যেগুলো হচ্ছে কি এসএমই হতে পারে, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ওরা কিন্তু খুব আনসিকিউরড ফান্ডিং করে থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে কি আনসিকিউরড ফান্ডিং যদি বেড়ে যায় তাহলে কিন্তু লিকুইডিটি ক্রাইসিসের দিকেও সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে কিছু রেশিও আছে, দেখেন এই কোন কোন রেশিও। দ্য রেশিও অফ লিকুইড অ্যাসেট টু টোটাল অ্যাসেট, এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল বিষয়, এটা একটু জাস্ট মাথায় রাখেন যে লিকুইড অ্যাসেট টু, কারণ এগুলো আবার মানে বুঝতে গেলে হচ্ছে কি আপনার ওই যে রেশিও গুলো বুঝতে হবে। তো রেশিও গুলো জাস্ট প্রথমে আপনি দিয়ে দিলেন যে লিকুইড অ্যাসেট টু হচ্ছে কি টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের সাথে লিকুইড অ্যাসেটের যে রেশিওটা আছে সেটার কারণে হচ্ছে কি আপনার আপনার যে লিকুইডিটি রিস্কটা থাকে। তারপরে হচ্ছে কি টোটাল অ্যাসেট তো বুঝতে পারতেছেন, একটা ব্যাংকে টোটাল অ্যাসেট কোনটা? ব্যাংকে যত অ্যাসেট সেটাকে যদি আপনি যোগ করেন সেটাই হবে টোটাল অ্যাসেট। আর হচ্ছে লিকুইড অ্যাসেট টু কন্টিনজেন্ট লাইবিলিটি মিনস পোটেনশিয়াল লাইবিলিটি। আচ্ছা, এটারও একটা আসতে পারে কন্টিনজেন্ট লাইবিলিটি কি, অথবা কন্টিনজেন্ট লাইবিলিটির একটা এক্সাম্পল। আচ্ছা, কেউ একজন কি বলতে পারবেন কন্টিনজেন্ট লাইবিলিটির একটা এক্সাম্পল বলতে পারবেন? মানে কন্টিনজেন্ট লাইবিলিটি মানে হচ্ছে পোটেনশিয়াল লাইবিলিটি, এটার এক্সাম্পল দিতে পারবেন? ব্যাংক গ্যারান্টি। এক্স্যাক্টলি ভাইয়া, ব্যাংক গ্যারান্টি হচ্ছে পোটেনশিয়াল লাইবিলিটি, কারণ এটা হচ্ছে আসলে আরেকটা, যদি আরেকটা বলেন ভাইয়া, আপনি আরেকটা বলেন তাহলে সবার মনে থাকবে। এলসি। এলসি? না, এলসি তো ফান্ডিং, সব এলসি তো নন ফান্ডেড হয় না। আমাদের ব্যাংকের বাইরে দেন, যেমন হচ্ছে ওয়ারেন্টি। অনেকগুলো ব্যাংক, হ্যাঁ অনেকগুলো ব্যাংক দেখবেন ওয়ারেন্টি দেয়, এই ওয়ারেন্টিতে হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। তারপরে আবার হচ্ছে কি আপনার এটা কি ওই যে আমরা ইয়ে করি না, ব্যাংক গ্যারান্টি দিই, তারপর হচ্ছে কি ইজিপি করি না, ইজিপি। জি। ইজিপি, ওই ইজিপি কাস্টমারদের কিন্তু আমরা ওই যে পে অর্ডার ইয়ে করি, কি 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 জানি করে, তো আমি তো যদি ইজিপি মানে আমাদের ব্রাঞ্চে ইজিপি হয় না। তো এটাও কিন্তু এক ধরনের হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি, কারণ এই লায়াবিলিটি হচ্ছে কি পোটেনশিয়াল লায়াবিলিটি, এটা হয় নাই।
কিন্তু হতেও পারে। যেমন হচ্ছে ইজিপিতে তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে পে অর্ডার দিয়ে থাকে। এরা দিয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে ইজিপি এখানে আসবে না, ওই যে ব্যাংক গ্যারান্টিটা আসতেছে আর ব্যাংক হচ্ছে গ্যারান্টি আর এলসি তো, কন্টিনজেন্ট লায়াবিলিটি কি এলসি। ব্যাংক গ্যারান্টি আর এলসি না? এলসি, হ্যাঁ এলসি হতে পারে। এলসি হচ্ছে যদি ফান্ডেড এলসি হয় তাহলে কিন্তু হবে না, নন এলসি ফান্ডেড কি এলসি ফান্ডেড হওয়ার সুযোগ আছে? রিটায়ারমেন্টের বিফোর রিটায়ারমেন্ট তো ফান্ডেড হচ্ছে না। তাহলে এলসি চলে আসতেছে। জি। আর হচ্ছে আর অন্য যদি ব্যাংকের বাইরে যান তাহলে ওয়ারেন্টিটা হচ্ছে কি কন্টিনজেন্ট লায়াবিলিটি, কারণ অনেকগুলো কোম্পানি হচ্ছে ওয়ারেন্টি দেয়। তো ওয়ারেন্টি দিলেই কিন্তু ওই যে তার প্রোডাক্টটা যে নষ্ট হয়ে যাবে এরকম না, যদি নষ্ট হয় তাহলে সে লায়াবিলিটিটা বহন করবে, আর নষ্ট না হলে তো সে লায়াবিলিটি তার থেকে বেঁচে গেল। তো এগুলোকে বলা হবে কন্টিনজেন্ট লায়াবিলিটি। তারপরে হচ্ছে কি দ্য রেশিও অফ লিকুইড অ্যাসেট টু কাস্টমার কাশা অ্যাকাউন্ট। কাশা মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটা। ইউজড ক্যাপাসিটি ইন শর্ট টার্ম বোরোয়িং, এটার কারণে হচ্ছে এটার কারণে হতে পারে আপনার যে লিকুইডিটি ক্রাইসিসটা অথবা লিকুইডিটি ইন্ডিকেটরটা, রিস্ক ইন্ডিকেটরটা। তারপর হচ্ছে লার্জ ডিপোজিটর কনসেন্ট্রেশন, এটা মানে হচ্ছে কি অনেক বড় ডিপোজিটর যদি আপনার কাছ থেকে, এটা মূলত ওই যে ক্যাশ আউটফ্লো এটা ইন্ডিকেট করে। কারণ হচ্ছে এই বড় ডিপোজিটররা যদি আপনার কাছ থেকে একসাথে অনেক বেশি পরিমাণ টাকা তুলে নিয়ে যায় অথবা আপনার কাছে চায়, তখন কিন্তু আপনাকে লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবেন। তারপরে না, বলছে এটা স্বাভাবিক। হ্যাঁ এটাই বড় স্বাভাবিক। ডিপোজিট আসলে যেমন মজা, যাওয়ার গেলেও তেমন যাওয়ার ব্যথা। যাওয়ার সময় তখন ব্যাংক শুদ্ধ হয়ে যায়, ব্রাঞ্চ শুদ্ধ হয়ে যায়। না, আমার ব্রাঞ্চে রিসেন্টলি একটা 200 কোটি টাকা একসাথে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তার মানে আমার যাওয়ার সময় 3 মাস পরে একসাথেই যাবে। তার মানে তো আপনি 3 মাসে ছুটি নিয়ে এখন ছুটি কাটান, 200 কোটি টাকা একসাথে আসছে আর কি। দ্য রেশিও অফ, তারপর হচ্ছে কি দ্য রেশিও অফ টার্ম লাইবিলিটিস টু লিকুইড অ্যাসেট, এরপর হচ্ছে ইন্টারগ্রুপ এক্সপোজার। আচ্ছা এই ইন্টারগ্রুপ এক্সপোজার তো আমি নিজেই বুঝি না। ইন্টারগ্রুপ এক্সপোজার বলতে আসলে কি বুঝাচ্ছে? ওই একটা বইতে আমি নিয়েছিলাম এই পয়েন্টটা, আপনারা বুঝে নিয়েন, প্রয়োজনে গুগল করেন, এখানে টাইম নষ্ট না করি, প্রয়োজনে এই পয়েন্টটা লিখিয়েন না যদি আসে। তার মানে এগুলা গেল হচ্ছে কি সাম লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটরস। এখন আমরা চলে আসি যে ব্যাংকের অ্যাসেট নিয়ে। ব্যাংকের অ্যাসেট নিয়ে যদি কোশ্চেন আসতে পারে কি জানিস, যে হোয়াট আর দ্য অ্যাসেটস অফ দ্য ব্যাংকস, ডিসকাস দ্য অ্যাসেট স্ট্রাকচার অফ ব্যাংক। দেখেন অ্যাসেট স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আপনি প্রকাশ করবেন। এবার কোশ্চেনটা যেভাবে আসুক, আপনার অ্যাসেট স্ট্রাকচার হচ্ছে এইটা, অথবা যদি বলো যে কি কি ধরনের অ্যাসেট আছে তাহলেও এইটা। আচ্ছা কি অ্যাসেট আছে এগুলা? ক্যাশ নিয়ে আলোচনা করবো না, ক্যাশ তো জানেনই ব্যাংকের অ্যাসেট, ওই যে যেটাই হচ্ছে লিকুইড মানি এবং আপনার ব্যাংকের ভল্টে রক্ষিত থাকে সেটাই ক্যাশ। আর লোনের অ্যাডভান্স, এটা হচ্ছে অ্যাসেট। এই লোন কয় ধরনের লোন দেন? অনেক রকমের লোন দেন, সিসি, পার্সোনাল লোন, বিজনেস লোন, ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে কি হোম লোন, যা যা লোন দেন সবগুলো হচ্ছে ব্যাংকের অ্যাসেট। তারপর হচ্ছে দেখেন কলমানি, কলমানি কোনটা? শর্ট টার্মে যেগুলো হচ্ছে কি ব্যাংক নেয়। ধরেন একটা ব্যাংকের, ধরেন তানভীর ভাইয়া হচ্ছে কি ফর এক্সাম্পল ব্যাংকে এসে আছেন, আমি কমিউনিটি ব্যাংকে আছি, এখন কমিউনিটি ব্যাংকের একটা ব্রাঞ্চের ফর এক্সাম্পল কর্পোরেট ব্রাঞ্চে ইনস্ট্যান্ট টাকা দরকার। আমাদের একটা বড় ডিপোজিটর আসছে, আমরা টাকা নাই। তো আমরা কি করলাম, ওই যে তানভীর ভাইয়ের ব্রাঞ্চ ব্যাংক থেকে ট্রেজারির মাধ্যমে এখান থেকে 500 কোটি টাকা নিয়ে আসলাম, ধার নিয়ে আসলাম। কয়দিনের জন্য? 1 দিন থেকে সর্বোচ্চ 14 দিনের জন্য। এটা আমি 5 দিনও রাখতে পারি, 10 দিনও রাখতে পারি। তো এই যে শর্ট টার্ম বড় করতেছি এটাকে বলা হবে কল মানি। তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কোনটা? ফিক্সড অ্যাসেট হচ্ছে টেনজিবল অ্যাসেট। টেনজিবল অ্যাসেট কোনটা? ভাইয়া, যেটা একটু ডিস্টার্ব করে এখানে। এই যে হ্যাঁ, কল মানিটা বললেন, এটা অ্যাসেট কার জন্য? যে কল মানিতে খাটাবে তার জন্য অ্যাসেট, না যে নিবে? যে খাটাবে সে না। আপনি যদি আমি আমি নিচে কে কমিউনিটি ব্যাংক, তার মানে হ্যাঁ। কমিউনিটি ব্যাংক এখানে হচ্ছে লায়াবিলিটি, কমিউনিটি ব্যাংকের লায়াবিলিটি, আর জি। অ্যাসেটটা হচ্ছে কিন্তু আপনার তানভীর ভাইয়ার ব্যাংক জি। এশিয়ার। জি। বস ঠিক আছে? না, ঠিক আছে ভাই। অ্যাসেট কিন্তু আপনার, আমি কিন্তু আপনার কাছ থেকে ধার নিয়ে আসছি। জি। তার মানে আপনি যেটা ল্যান্ড করছেন সেটা আপনার অ্যাসেট, আমার কিন্তু লায়াবিলিটি। জি। তার মানে আপনার হচ্ছে এটা অ্যাসেট। ওকে। তাহলে দেখেন ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কোনগুলো? ফিক্সড অ্যাসেট হচ্ছে টেনজিবল অ্যাসেট, যেগুলোকে আমরা টাচ করতে পারি, যেগুলো কিরকম? আমাদের যে প্ল্যান, মেশিনারিজ, কম্পিউটার, তারপর ব্রাঞ্চের যে আসবাবপত্র আছে, হেড অফিসের যে আসবাবপত্র আছে, এরপর হচ্ছে কি আপনার আইটির যে মেশিনারিজ গুলো আছে, সফটওয়্যার আছে, সফটওয়্যার রিলেটেড যে মেশিনারি গুলো আছে, সেই সবগুলো হচ্ছে আপনার ব্যাংকের ফিক্সড অ্যাসেট। তারপর হচ্ছে জি। ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ। ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ কোনটা? ইনভেস্টমেন্ট সিকিউরিটি হচ্ছে কি ব্যাংক শুধুমাত্র হচ্ছে কি ওই যে লোন দিয়ে বসে থাকে না, অথবা অ্যাডভান্স ওই যে ব্যাংক গ্যারান্টি এলসি নিয়ে বসে থাকে না। ব্যাংক কি করে? শেয়ার মার্কেট নিয়ে ডিল করে, শেয়ার মার্কেটে ব্যাংক ইনভেস্টমেন্ট করে, অথবা বন্ড কিনে বসে থাকে। বন্ডে অনেক সময় যে হচ্ছে কি ব্যাংক রেট থেকে, অথবা হচ্ছে কি আপনার যে প্রিভেলিং রেট আছে ওই রেট থেকে বন্ড বেশি রেটে ইন্টারেস্ট দেয়। তো সেক্ষেত্রে ব্যাংক গুলো কি করে? বন্ড কিনে ফেলে। যে এটা গভর্নমেন্ট বন্ড হতে পারে, যে কোনো বন্ড হতে পারে, তবে গভর্নমেন্ট বন্ড গুলো বেশি লুক্রেটিভ, কারণ ওগুলো হচ্ছে কি আপনার বেশি ইন্টারেস্ট থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি ব্যাংক গুলো যখন এই বন্ড গুলা কিনবে অথবা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনবে কোনো কোম্পানির,
এগুলাকে বলা হবে ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, মানে ইনভেস্ট করতেছেন ওই সিকিউরিটিজ গুলাতে, বন্ড অথবা স্টক মার্কেটে যে ইনভেস্ট করতেছেন সেগুলো হচ্ছে কি আপনার ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, অর্থাৎ আপনার এটা কিন্তু অ্যাসেট। ফর এক্সাম্পল, আপনার এই তানভীর ভাইয়ের ব্যাংকে এসে কি করলো, ওই যে স্টক মার্কেট থেকে সে ফর এক্সাম্পল স্কোয়ার ফার্মার 1 লাখ শেয়ার কিনলো। 1 লাখ শেয়ারের দাম ধরলাম যে আপনার 100 কোটি টাকা। তো এই 100 কোটি টাকা কিন্তু ওই তানভীর ভাইয়ের ব্যাংকের অ্যাসেট। তার মানে দেখেন চারটা অ্যাসেট পাইলাম আমরা, সেটা হচ্ছে কি লোন, ক্যাশ, পাঁচটা পাইলাম, ক্যাশ, লোন আর অ্যাডভান্স, কল মানি, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ। এগুলো কিন্তু একবার, এটা কিন্তু একবার ইজি সাব মডিউল। আমি বলবো যে আপনারা মানে জিএফআই এর ভিতরে যে কটা সাবজেক্ট ইজি মডিউল ইজি আছে, ইট ইজ ওয়ান অফ দা ইজিয়েস্ট মডিউলস। তারপরে দেখেন তারপরে হচ্ছে কি, হোয়াট আর দ্য ভেরিয়াস ফর্মস অফ ব্যাংক ক্রেডিট। ব্যাংকের ক্রেডিট, কি কি ধরনের ক্রেডিট আছে ব্যাংকের, দেখেন এটা কিন্তু পড়াশোনার কিচ্ছু নাই। যদি আপনি একবার কিচ্ছু জানেন না, তাও এরকম সাদাটা লিখতে পারবেন যে কি কি ধরনের ক্রেডিট দেয় আপনার ব্রাঞ্চে, আপনার ব্যাংকে কি কি ক্রেডিট দেয়, ওগুলো লিখে দিবেন। যেমন শুরুতে আসি আমরা ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কোনটা? সিসি, যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে কি বিজনেস গুলা অথবা যে বিজনেস গুলাকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং করি এক এক বছরের জন্য, বা 1 বছর থেকে কম, বা 1 বছরের জন্য, বেসিক্যালি 1 বছরের জন্য, 1 বছর পরে আবার রিনিউ করতে হয়। তো এইগুলাকে বলা হবে আপনার সিসি। তারপর এই সিসি বেসিক্যালি কি হয়, এই সিসি কিন্তু ব্যাক বাই মর্টগেজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন এই সিসি মর্টগেজ নিয়ে তারপরে দেয়, যদিও কিছু কিছু ব্যাংক আছে ওই সিসিও দেয় ব্যাক, মানে মর্টগেজ ছাড়া, তবে এগুলো এক্সেপশনাল, খুব কম। তারপরে ওভারড্রাফট। ওভারড্রাফট কোনটা? ওভারড্রাফট হচ্ছে ওই যে আপনার যে পরিমাণ তার অ্যাকাউন্ট, তার ব্যালেন্স আছে তার থেকে বেশি যখন আপনি তাকে লিমিট দিয়ে দিবেন, উইথড্র করার সুযোগ দিবেন, সেটাকে বলা হবে ওডি। তাহলে ওডির একটা এক্সাম্পল যদি তামির ভাইয়া, আপনি যেহেতু এক্সপার্ট এই ক্রেডিটের দিক থেকে একটু বলেন সবাইকে। আচ্ছা, ওডি আর সিসি আসলে মোটামুটি একই জিনিস, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ক্যাশ ক্রেডিটে একটা জিনিস আপনি বলেন, ক্যাশ ক্রেডিটে হচ্ছে মুখ্য জিনিসটা হচ্ছে যে আমার স্টক থাকতে হবে, স্টকের 50%। আর ওডির ক্ষেত্রে সাধারণত আমরা এমন একটা প্রতিষ্ঠান বা কাস্টমারদেরকে দিব যারা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে ডিল করে না, সাধারণত সার্ভিস নিয়ে ডিল করে। যেমন ওডি আমি দিতে পারি একটা কন্ট্রাক্টরকে, হ্যাঁ, তার এই মুহূর্তে হয়তো ইটা কিনতে হবে, বাট স্থায়ী প্রোডাক্ট না, মানে ইটাও কিনতে দিতে পারি, আবার তাকে রড কিনতেও দিতে পারি, সে কন্ট্রাক্টর সাপ্লাই দিবে। স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে যখন কোনো কাজ করব না, সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানকে যদি কোনো ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল আমরা দিয়ে থাকি, এক কথায় যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্স করে থাকি, সেটা ওভারড্রাফটের পার্ট হবে। প্রোডাক্টের পার্ট, হ্যাঁ হ্যাঁ। এছাড়া যদি আপনি ফিক্সড ডিপোজিটের এগেনস্টেও একটা, যখন আমরা এসডি গুলো করে থাকি, ওই এসডিটাই কিন্তু ওভারড্রাফটের ভিতরে পড়বে। একবারে সহজ এক্সাম্পল, ঠিক আছে না ভাইয়া? এনি পারপাস। হ্যাঁ, এনি পারপাস। তার মানে ক্যাশ ক্রেডিট আর ওভারড্রাফট কিন্তু আপনারা একজন এক্সপার্টের কাছ থেকে শুনছেন ব্যাপারটা। তারপর হচ্ছে টার্ম লোন। টার্ম লোনটা হচ্ছে কি লং টার্ম লোনে বোঝা যাচ্ছে যে আসলে এটা ওই বড় পরিসরের লোন দিচ্ছেন, মানে বেশি সময়ের জন্য লোন দিচ্ছেন। বেশি সময়ের জন্য আপনি যে লোনগুলো দিবেন 1 বছরের বেশি, 3 বছর, 4 বছর, 5 বছর এবং 10 বছর হতে পারে। হোম লোন গুলো তো 20 বছরও হয়। তো ওইগুলাই হচ্ছে কি টার্ম লোনের ভিতর পড়বে। এবং এগুলা হতে পারে আপনার ওই যে রিয়েল এস্টেট বা হোম লোন, বাড়ি বানানোর জন্য, অথবা একটা মেশিনারি কিনবে, অথবা কোনো একটা ইকুইপমেন্ট কিনবে। এই টাইপের লোন গুলো যখন দিবেন তখন সেগুলো বলা হবে টার্ম লোন। আর জি। ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা যদি তানভীর একটু সবাইকে বলে দিতেন। ওয়ার্কিং ক্যাপিটাল লোন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন এবং ট্রেড ফাইন্যান্স, দুইটাই আপনি বলেন, দুইটাই, কারণ আপনি এগুলো নিয়ে ডিল করেন। ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা হচ্ছে আপনার আহ, যে কোনো বিজনেসের উপর বেস করে, বিজনেসের নেচারের উপর বেস করে তাকে যে ধরনের ফাইন্যান্স গুলা করা হয়, সাধারণত এই ফাইন্যান্স গুলা শর্ট টার্ম ফাইন্যান্স হয়। তো এগুলার পার্ট হচ্ছে আপনার সিসি ওভারড্রাফট আছে, এছাড়া টাইম লোন হইতে পারে, তারপর আপনার হচ্ছে যে এলটিআর হইতে পারে, হুম ঠিক আছে। তারপরে আপনার পিসি হুম পিসি হুম। হতে পারে। সাধারণত তার একটা প্রজেক্ট চালানোর জন্য, একটা প্রজেক্ট চালানোর জন্য না, একটা প্রজেক্টের অর্ডার কে সাপোর্ট দেওয়ার জন্য, তার ডে টু ডে অপারেশন এই কাজগুলা পরিচালনা করার জন্য যেই টাকাটার প্রয়োজন হয়, সেটাকে আপনার এক কথায় ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স বলা হয়। দারুণ। তানভীর যে কথাগুলো বলছে ঠিক এই 2-3 লাইনে টোটালি এটার একটা সামারি দেয়া আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, জাস্ট তানভীর ভাইয়ের কথাগুলো মাথায় রাখেন তাহলে হয়ে গেল। ভাইয়া যদি ট্রেড ফাইন্যান্সটা একটু বলেন। ট্রেড ফাইন্যান্সও হচ্ছে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যে ফাইন্যান্সটা আছে সেটাই, কিন্তু ট্রেড ফাইন্যান্সটার সাথে সব সময় হচ্ছে যে একটা কাস্টমার হচ্ছে এলসি রিলেটেড থাকবে, হুম যে ফরেন ফরেন ডিলিংস হবে, সে এখন ইম্পোর্টার হবে বা এক্সপোর্টার হবে,
অথবা সে ডিম এক্সপোর্টারও হইতে পারে। ডিম এক্সপোর্টার হচ্ছে যে আপনার যে এক্সপোর্টারের জন্য যিনি সাপ্লাই দেয় সেই ধরনের সাপোর্টিং, সেগুলো হচ্ছে আপনার আহ, হচ্ছে ট্রেড ফাইন্যান্সের পার্ট। ট্রেড ফাইন্যান্সের মধ্যে থাকবে হচ্ছে যে এলসি, আর হচ্ছে যে আপনার ব্যাক টু ব্যাক এলসি। এলসিটা হচ্ছে সরাসরি নিজে সেল করার জন্য, যদি কোনো উৎপাদন করার জন্য কারো থেকে উৎপাদন করে যদি আপনি লোকাল মার্কেটে সেল করেন, সেইটার হচ্ছে যে সরাসরি সাইট এলসি বা ডেফার্ড এলসি আমরা বলতে পারি, সেই এলসি পারপাসটা। আর যদি কোনো এক্সপোর্টার যদি বিদেশে প্রোডাক্ট সেল করার জন্য যে এলসি পায়, তার এগেনস্টে যদি কোনো ধরনের ট্রেড সার্ভিস নেয়, মানে তার এগেনস্টে যদি বলা যায় যে নেয়, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির পার্ট হইতে পারে। যেমন একটা গার্মেন্টস সাধারণত বিদেশ থেকে এলসি পেয়ে থাকে যে সে 100টা সোয়েটার সাপ্লাই দিবে। এখন বাংলাদেশের পরিস্থিতি যা, আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, সেই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো তো আসলে শুধুমাত্র সেলাই করে। তো তার ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য তার কাপড় কিনতে হয়, বোতাম কিনতে হয়, হ্যাঙ্গার কিনতে হয়, পলি কিনতে হয়। তো এই যে সাপোর্টটা সে অলমোস্ট হচ্ছে যে 100 টাকা যদি অর্ডার পায়, তার এগেনস্টে প্রায় 60 টাকার সে ব্যাক টু ব্যাক আর কি, যে ওই এলসি এগেনস্টে আবার তাকে পুনরায় এলসি করতে হয়। সেগুলো হচ্ছে যে আপনার ট্রেড ফাইন্যান্সের আইডিবিসি একটা part। আইডিবিসি ক্লায়েন্ট। ঠিক আছে জি, ভাইয়া, আইডিবিসি ক্লায়েন্ট না? হ্যাঁ হ্যাঁ, আইডিবিসি ক্লায়েন্ট, এক কথায় যারা হচ্ছে যে আপনার এক্সপোর্টারকে সাপোর্ট দিয়ে থাকে। ডিম এক্সপোর্টার। ডিম এক্সপোর্টার, দ্যাট মিনস। ঠিক আছে। দেখেন, থ্যাংক ইউ তানিম ভাইয়া। দেখেন এইটা, এই যে আপনার ট্রেড ফাইন্যান্সের কিন্তু মানে একবার ডিফে চলে, তানিম ভাইয়া কিন্তু একবার ডিফে চলে গেছে। এলসি বলছে, ব্যাক টু ব্যাক এলসি বলছে, সাথে সাথে ব্যাক টু ব্যাক এলসি কিভাবে কাজ করে, সাথে সাথে এলসি কিভাবে কাজ করে সেটাও বলে গেছে। যদিও আপনার খুব একটা দরকার হবে না জিএফআই এর জন্য। জাস্ট আপনি মেইন টার্ম যেটা বলছে তানিম ভাইয়া, সেটা হচ্ছে ট্রেড ফাইন্যান্স আসলে কি রিলেটেড, কি নিয়ে ডিল করে। দেখেন সেটা হচ্ছে কি, আপনার ওই যে ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন গুলো হচ্ছে, অর্থাৎ এলসির মাধ্যমে যেগুলো হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড ফাইন্যান্স গুলো ডিল করতেছে। এই জিনিসটা জি, বেসিক্যালি মাথায় রাখবেন। আর বাকিগুলো হচ্ছে কি, তানভীর ভাইয়া কিন্তু অনেক ডিপ হয়ে চলে গেছে, সেগুলো মাথায় রাখবেন বাই এনি চান্স যদি কোনো কারণে আসে বা কাজে লাগে। তারপরে হচ্ছে কনজিউমার লোন কোনগুলা? কনজিউমার লোন গুলা হচ্ছে কনজিউমার দেখি বুঝতে পারতেছেন, মানে হচ্ছে পার্সোনাল ব্যক্তি পর্যায়ে যে লোন গুলা দিচ্ছেন সেগুলাকেও বলা হচ্ছে কনজিউমার লোন। এগুলা কোনগুলা? এগুলো হচ্ছে হোম লোন, পার্সোনাল লোন, অথবা কেউ একজন এডুকেশন পারপাসে লোন নিচ্ছে সেটা হতে পারে, কেউ একজন একটা কার কিনবে, যে কার লোনটা দিচ্ছেন সেটা হতে পারে, অথবা কেউ একটা ফ্ল্যাট পারচেস করবে, এই যে ফ্ল্যাট পারচেস করার জন্য যে লোনগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে কনজিউমার লোন। এন্ড তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। এটা নিয়ে কিচ্ছু বলবো না, এটা নিয়ে আপনারা ভালো পারেন। এন্ড ফাইনালি এই চ্যাপ্টার থেকে তো স্যার কোশ্চেন থাকবেই না? একটা কোশ্চেন পাবেন মাস্ট, 20 মার্কসের কোশ্চেন পাবেন। দেখেন এর চেয়ে আর সহজ মডিউল কি আছে বলেন? এই সবাই শুধু ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে ভয় পেয়ে যায়, কেন ভয় পেয়ে যায় আমি বুঝি না। আর হচ্ছে সবচেয়ে ভয় পাওয়া কি জানেন? ওই যে কিছু প্রকাশনী, কিছু কোচিং সেন্টার, যারা হচ্ছে ব্যাংকার না, নন ব্যাংকার, বুঝছেন, ওরা হচ্ছে কোচিং, আমি দেখছি অনেকগুলাই হচ্ছে কি কিরকম করে, ওই যে কোনো একটা মানে স্কুল কলেজের হচ্ছে কি শিক্ষক নিয়ে আসি এগুলো পড়াচ্ছে ব্যাংকারদের। আরে ভাই, ব্যাংকার দেয়া তো টাইম আছে তোমার হাতে এত কিছু পড়ার? এখানে পড়তে হবে টু দা পয়েন্ট, আবার টাইম নেই। এটা হচ্ছে কি মানে ব্যাংকিং ডিপ্লোমা হচ্ছে গলার কাটা, এটা কোনো রকম পাশ করলে হয়েছে। মার্কস আজকে আমাদের দরকার নাই, আমাদের দরকার পাস মার্কস। আর এই যে এগুলা এগুলা ব্যাংকাররা এমনিতেই জানে। যখন ওই একজন মানে ওই কলেজ ইউনিভার্সিটির লেকচারার এসে এগুলো পড়াবে, তখন সে তো এটারে জবা খিচুড়ি বানায় ফেলবে, সে এটারে কি করবে, রচনা লেখা শুরু করবে, বুঝছেন। জি, তো ওরা হচ্ছে কি এই জিনিসটাকে অনেকটা ভীতিকর, ব্যাংকিং ডিপ্লোমাকে একটা ভীতিকর জিনিস বানায় ফেলাইছে। এটা কিন্তু কিচ্ছু না, আপনি জাস্ট টু দা পয়েন্টে লিখে আসেন, ইংলিশটা যা পারেন ঠিকঠাক মতো লেখেন, যতটুকু গ্রামাটিক্যাল মিস্টেক্সটা অ্যাভয়েড করা যায়, আর টু দা পয়েন্টে লেখেন, এক্সাম্পল দিয়ে লেখেন, সাথে সাথে ব্যাংকিং এক্সপেরিয়েন্স, ব্যাংকিং এক্সাম্পল দিয়ে লেখেন, দেখবেন ইনশাল্লাহ পাস করে আসবেন। গতবার কিন্তু তাই হয়েছে, বুঝছেন। মানে একবারে কিচ্ছু নাই এখানে আসলে। দেখেন আপনি একটু সিস্টেমেটিক্যালি পড়ে গেলেই হচ্ছে। মাইক্রো ফাইন্যান্স কোন অথবা এসএমই লোনস, এগুলো নিয়ে আর কথা না বলি, লাস্টে যে জিনিসটা আছে, হোয়াট ইজ রিস্ক ওয়েট রিস্ক ওয়েটেড অ্যাসেট। আচ্ছা, রিস্ক ওয়েটেড অ্যাসেট কোনটা? এটা হচ্ছে কি দেখেন, এটা কোনটা? আচ্ছা, এটার মানে হচ্ছে কি আসলে আপনার যে অ্যাসেট গুলো আছে ব্যাংকে, ব্যাংকে কতগুলো অ্যাসেট আছে আমরা আগে দেখছি, যে ক্যাশ, তারপর হচ্ছে কি আপনার ওই যে লোনের অ্যাডভান্সেস, এরপর হচ্ছে কি আপনার কলমানি। ট্রানজিবল অ্যাসেট, যেগুলা এরকম আমরা 4-5টা অ্যাসেট পড়ছিলাম। ওই যে অ্যাসেটের ক্যাটাগরি অনুসারে যদি আপনি রিস্কটাকে ওয়েট করেন, মেজার করেন, তাহলে এই মেজার করাকে বলা হবে রিস্ক ওয়েটেড অ্যাসেট। ফর এক্সাম্পল, আপনি ধরেন ক্যাশ, ক্যাশ কি করলেন আপনি,
কম রিস্কি আপনার ব্যাংকের জন্য, তারপরে লোন কি করলেন বেশি রিস্কি, অথবা লোনকে আপনি দুই ভাগ করে ফেললেন, যে সিকিউরড লোন মার্ক 5, আনসিকিউরড লোন। আনসিকিউরড লোন মার্কস 10, জি রিস্কের পরিমাণ বেশি। তো এই টাইপে এই অনুসারে যে অ্যাসেট গুলাকে যেভাবে আপনি মেজার করবেন, যেভাবে আপনি রিস্কটা নিবেন, সেটাকে বলা হবে রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই টোটাল কথাটা এখানে এটাই বলা আছে। তারপরে আসে এনপিএল। আচ্ছা, এনপিএল একটা সবচেয়ে বড় সমস্যা, সবাই আমরা এটা নিয়ে ডিল করি, ব্রাঞ্চে বসে মাথা ঠিক থাকে না, ম্যানেজারদের মাথা ঠিক থাকে না, কি নিয়ে? এনপিএল নিয়ে। এনপিএল মানে হচ্ছে কি নন পারফর্মিং লোন। দেখেন, জি নন পারফর্মিং লোন কোনটা? নন পারফর্মিং লোনটা হচ্ছে যে লোনটা পারফর্ম করতেছে না, পারফর্ম না করলেই তো নন পারফর্মিং লোন। তার মানে এক কথা জি। বলবো যে যে লোনটা পারফর্ম করতেছে না সেটাই নন পারফর্মিং লোন, মানে হচ্ছে খারাপ লোন, ব্যাড লোন। বা আচ্ছা, এই ব্যাড রিপেমেন্টটা লোন, হচ্ছে না, শর্টকাট যদি বলি। রিপেমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে না, রিপেমেন্টটা যেগুলো ঠিকঠাক মতো হচ্ছে না সেগুলো হচ্ছে নন নন পারফর্মিং লোন। যেগুলো হচ্ছে কি আপনি ওই যে ধরেন ইনস্টলমেন্ট দিচ্ছে না সে, অথবা সিসি ক্লায়েন্ট, সে হুম। সিসি ইউজ করছে কিন্তু তার ঠিকঠাক মতো এটা ফেরত দিচ্ছে না, ওভার ডিউ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে নন পারফর্মিং লোন। এখন এই নন নন পারফর্মিং লোনের ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশন কিন্তু আমাদের ব্যাংকের এই যে পড়াশোনা, জিএফআই পড়াশোনা কিন্তু কাজেও লাগবে। এই যে এই ক্লাসিফিকেশন গুলো আমাদের কিন্তু ব্যাংকারদের অবশ্যই অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে জি একটা লোন যখন এনপিএল হয়, আপনি যখন সিএবি পড়বেন, তানভীর ভাইয়া সিএবি নিয়ে খুব কাজ করে আমি বুঝতেই পারতেছি। এখন সিএবি নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু এই চারটা জিনিস জি থাকবে আপনার, কোনটা এসএম পড়ছে, এসএমএ কোনটা, সাবস্ট্যান্ডার্ড কোনটা, ডাউটফুল কোনটা, ব্যাড এন্ড লস। আচ্ছা জি। তানভীর ভাইয়া, তাহলে আপনার যদি এক্সপেরিয়েন্স আছে আপনি জাস্ট এই চারটা একটু বলে দেন, আমার মনে হয় আপনি আমার থেকে ভালো বলতে পারবেন। আচ্ছা, স্পেশাল মেনশন, হ্যাঁ স্পেশাল মেনশনের আগেও একটা সার্কুলার, আগে যে সার্কুলারটা ছিল, হ্যাঁ হুম। বিআরপিডি সার্কুলার 15 না, ক্লাসিফিকেশন না 14, হঠাৎ এটা করে মোস্ট প্রবাবলি, মাথায়। এটা 15 এখন, আমার ঠিক মাথায় নেই। হ্যাঁ, ওটা আচ্ছা ওটা 50, ওটা থাকা চলবে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ ওই অনুযায়ী এখনো আছে। সেটা হচ্ছে যে কোনো কাস্টমার যদি তার ইয়ে হয় যে একটা আহ, দুইটা কিস্তির অধিক, হুম, দুই কিস্তির অধিক এবং আপনার হচ্ছে ওভারডিউ হয়ে যায় তার টাকা রিপেমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, বা আমরা শর্টকাটে বলি এসএমএ। এসএমএ অবস্থায় কিন্তু আমরা ফাইন্যান্স করতে পারবো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনেক ভালো ব্যাংক হচ্ছে যে এসএমএ তে ফাইন্যান্স করে না, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএমএ তেও ফাইন্যান্স করা হয়। আহ এরপর হচ্ছে যে একটা সময় সাবস্ট্যান্ডার্ড। ছিল যে আপনার এসএম এর পরে যে তিনটা কিস্তি যখন ওভারডিউ ছিল, তিনটা কিস্তি ওভারডিউ হলে হচ্ছে যে এসএস হয়ে যায়, বা যেটাকে বলি আমরা সাব স্ট্যান্ডার্ড। কিন্তু এখন লাস্ট এটা কোভিড এর সময়, আহ, আমার ঠিক ইয়েটা মনে নাই, সার্কুলার নাম্বারটা মনে নাই, সেই সার্কুলারে বলা হয়েছে যে 9টা কিস্তি পর্যন্ত হচ্ছে যে সাব স্ট্যান্ডার্ড থাকবে। কোনো কাস্টমার যদি 9টা কিস্তির কম যদি ওভারডিউ থাকে, তাহলে সেইটা হচ্ছে আপনার সাবস্ট্যান্ড এসএমএ তে থাকবে। আর 9টা কিস্তি যদি ওভারডিউ হয়ে যায়, তাহলে সেটা সাবস্ট্যান্ডার্ডে রূপান্তর হবে সেই লোনটা। আর এরপর হচ্ছে 9 থেকে ডাউটফুল। 12, সরি, ডাউটফুল। হ্যাঁ এরপর 9 থেকে 12-র মধ্যে, 12-র নিচে যদি থাকে সেটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ডে থাকবে, এবং 12 ক্রস করে গেলে সেটা হচ্ছে আপনার ডাউটফুল। তারপরে ব্যাড লস। আর হচ্ছে দাঁড়ান, ব্যাড অ্যান্ড লসটা হঠাৎ মনে পড়তেছে না কয়টা, লাস্ট ইয়েটা কত। ব্যাড লস মানে হচ্ছে, আমি শেষ করে দিই তাহলে। ব্যাড লস মানে এখানে আপনার কোনো আশা ভরসা নাই, এই লোন আপনি পাবেন না। যদি কোনো মর্টগেজ থাকে সেটা বিক্রি করে টাকাটা নিয়ে নিতে হবে। জি। তাহলে আর দেখেন। এই ক্ষেত্রে প্রভিশনারও কিছু ব্যাপার থাকে আর কি, হ্যাঁ 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 ওইটা কি ভাইয়া বলেন। বলার দরকার আছে? খুব একটা দরকার নেই, তাহলে আমরা এইটুকুতেই শেষ করি। প্রভিশনে আসতেছি আমরা। প্রভিশন হচ্ছে এসএমইউ, যেটা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট যেটা আছে, সেটা তারা করে থাকে এই এনপিএল নিয়ে। তাহলে আমি জাস্ট তানভীরের কথাটা একটু সাম আপ করে দিই। সেটা হচ্ছে কি, যদি আপনি আসেন প্রথমে স্পেশাল মেনশন। স্পেশাল মেনশন মানে হচ্ছে কি, আসলে আপনি ধারণা করতেছেন, মনে করতেছেন যে এই লোকটা কিস্তি ইনস্টলমেন্ট গুলো ঠিকঠাক মতো দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না, ডিউ হয়ে যাচ্ছে। আপনি ধারণা করতেছেন, দেখেন যখন একটা লোন খারাপ হয় তখন কিন্তু হঠাৎ করে কোনো লোন খারাপ হয় না, দেখবেন কখনোই হয় না হঠাৎ করে একটা লোন খারাপ। খুব রেয়ার কেস হয় হঠাৎ করে একটা লোন খারাপ হয়। সে প্রথমে হচ্ছে কি একটা কিস্তি দিতে পারবে না, অথবা দুইটা কিস্তি দিতে পারবে না। যখন এইরকম টাইপ আসবে তখন কিন্তু মানে আপনি ধরে নিচ্ছেন যে
মানে সামথিং ব্যাড উইল হ্যাপেন, তখন আপনি ওকে রং। কি করবেন, স্পেশাল মেনশনে ফেলে দিবেন। এরপরে আসেন 2 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে কোনটা? 2 নাম্বারে দেখতেছেন যে সে একটা দুইটা কিস্তি আগে দিত, এখন একটা কিস্তি একটা দুইটার পরিবর্তে এটা বেড়ে 3-4টার ভিতরে চলে আসতেছে বা 3টের ভিতরে চলে আসতেছে। এখন তখন আপনি দেখতেছেন যে এই লোক তো ভারী দুষ্ট, তখন আপনি এটাকে আরো ক্লোজ, স্পেশাল মেনশন যখন আসছে আপনি তখন ওকে কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন, ক্লোজ অ্যাটেনশন দিচ্ছেন যে এর তো খারাপ হয়ে যাবে সম্ভাবনা আছে, ওর ব্যবসা ঠিকঠাক মতো আছে কিনা আমি একটু খোঁজ খবর নেই, বা ও চাকরি বাকরি করতো এখন আছে কিনা, অথবা চাকরি বাকরি ছেড়ে দিয়েছে কিনা, অথবা চাকরি বাকরি চলে গেছে কিনা, এটা খোঁজ খবর নেই, মানে আপনি অ্যাটেনশন দিচ্ছেন। এখানে আপনি অ্যাটেনশনটা আরো বেড়ে যাবে, কারণ সে আগে দুইটা কিছু ডিউ রাখতো, এখন সে 3-4টা ডিউ রাখতেছে, সাব স্ট্যান্ডার্ড। দেখেন, এটা কিন্তু ওই যে বইয়ের বিএরপিডি সার্কুলার অথবা এগুলোর ভাষা না, আপনার নিজের ভাষা শিখবেন। তারপরে দেখেন ডাউটফুল। ডাউটফুল কোনটা? ডাউটফুলটা হচ্ছে দেখেন এখানে সে 1-2টা ঝামেলা করতো, এখানে 3-4টা 5টা ঝামেলা করতেছে, আর ডাউটফুলে আসে দেখতেছেন যে এই বেটা আর আপনার ফোনই ধরে না, ফোন ফোন ধরে না, কল ধরে না, অথবা তার অ্যাসেটে জেলে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে দেখবেন যে তার অফিস বন্ধ, পাচ্ছেন না ঠিকঠাক মতো, বুঝছেন? তখন আপনি কি করবেন, ওরে ফেলে দিতে হবে ডাউটফুলে, কারণ এই লোক দুষ্ট, এই লোকে মানে 8-9টা 10টা কিস্তি ওভার ডিউ হয়ে গেছে, ইন্টারেস্ট সহ ডিউ স্যার, হয়েছে, এই লোক একটু আর মাঝখান দিয়ে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ একটা কথা, হ্যাঁ আপনি বস, যে বলছেন ব্যবসা বন্ধ বললে কিন্তু ব্যাড এন্ড লস ডাইরেক্ট, এখানে লসই কিন্তু তো। ডাউটফুলের সুযোগ থাকবে আর না। সে তো ওই যে অফিসে পাওয়া যাচ্ছে না তাকে, হ্যাঁ হ্যাঁ, অফিসে ব্যবসা পাওয়া যাচ্ছে না চলতেছে, কিন্তু অফিস খোলা, ব্যাড এন্ড লস অফিস কিন্তু, খোলা, অফিস তালা হইলে ব্যাড এন্ড লস। ব্যাড এন্ড লস। ওকে, এবার দেখেন ডাউটফুলে চলে আসলো, এখন অফিস খোলা আছে, তামিল ভাই কথা বলি, এখন অফিস খোলা, ডাউটফুল, এবার অফিস বন্ধ হয়ে গেছে, বুঝছেন? ব্যাড এন্ড লস। জি। ক্লিয়ার? পারানো আপা বুঝতে পারছেন? তারপরে শামিমা আপা, পারানো আপা বুঝতে পারছেন? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে বুঝেছি। পারছি। ওকে, থ্যাংক ইউ। এটা কিন্তু আমাদের ব্যাংকিং লাইফে কেরিয়ার জন্য কাজে লাগবে, শুধু যে জিএফআই পাস করার জন্য না, আমাদের কাজের জন্য কাজে লাগবে আর কি এটা। আচ্ছা, তারপরে আসেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট, যেটা হচ্ছে অনেক ব্যাংক দেয় হচ্ছে কি, আমাদের আমাদের ব্যাংকে ওটা হচ্ছে রিকভারি ইউনিট। হ্যাঁ, কোন রিকভারি ব্যাংক ইউনিট। রিকভারি ইউনিট, আবার অনেকেই দেয় এসএমইউ, মানে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট, অনেক এক ব্যাংক এক নামে বলে। মূলত এদের কাজ হচ্ছে কি, ওই যে এই যে দুষ্টগুলা আছে, স্পেশাল মেনশনে পড়ে গেছে, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড এন্ড লস চলে আছে, এদেরকে ম্যানেজ করা। এদেরকে ম্যানেজ করাই হচ্ছে কি এই এই ইউনিটটার কাজ। এরা কি করে, এদেরকে এদেরকে ফোন দিয়ে গালিগালাজ করে প্রথমে, তারপরে হচ্ছে দেখে যে এটাই কাজ না, প্রথমে ভদ্র ভাষায় কথা বলে, চিঠি ইস্যু করে, তারপরে আবার মুখের ভাষাও খারাপ করে, তারপরে হচ্ছে কি এরপরে এগুলো কাজ না হলে কি করে, পুলিশ পাঠায়, মামলা দেয়, এন্ড দেন ফাইনালি হচ্ছে কি হয়, ওই যে মর্টগেজ করা যে সম্পত্তি আছে সেটাকে সিজ করে, যে লোনটা আছে যতটুকু পারা যায় সেটাকে রিকভার করে এই এই যে এই ইউনিটের লোকজন। তার মানে এটা হচ্ছে এই ইউনিটের লোকজন করে থাকে। আর এই যে ইউনিটের লোকজন করে থাকে এদেরকে বলা হবে রিকভারি ইউনিট অথবা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট। তারপরে ফাইনালি একবার দেখেন আজকে ক্লাস শেষ, আর একটা, সেটা হচ্ছে কি, রাইট দ্য কালেকশন প্রসেস অফ নন পারফর্মিং অ্যাসেট। নন পারফর্মিং অ্যাসেট যেটা হয়ে গেল, এই যে আপনার এই যে দুষ্ট গরুগুলা, দুষ্ট কাস্টমার গুলা, এখন এদেরকে থেকে কালেকশন করার জন্য এই এসএম, স্পেশাল ম্যানেজমেন্ট, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট যে ইউনিটটা আছে, সে কোন প্রসেসে অথবা সে যে কাজগুলা করে থাকে, যে তার তার প্রসেসটা কি অথবা তাদের রেসপন্সিবিলিটিস কি। তাদের রেসপন্সিবিলিটিস দেখেন, সে 3টা ধাপে কাজ করে। প্রথম হচ্ছে কি এনপিএল ট্রান্সফার। এনপিএল ট্রান্সফার কোনটা? যদি ওই যে সে দেখে যে ব্যাড এন্ড লসে চলে গেছে, ব্যাড এন্ড লস, এই যে ব্যাড এন্ড লসে চলে আসছে, ব্যাড এন্ড লস যদি চলে আসে তখন সে কি করবে, এটাকে এনপিএল এ ট্রান্সফার করে দিবে, মানে এই লোনটা পারফর্ম করতেছে না, দেন সে কি করবে, এটাকে ম্যানেজ করবে। এটাকে ম্যানেজ করার জন্য কি করবে, সে কি করবে, চাইবে যে ওই যে থ্রেড দিবে, গালিগালাজ করবে, চিঠি ইস্যু করবে, তারপরে হচ্ছে কি প্রয়োজনে মামলা করবে, তারপর এই যে করে, অথবা সম্পত্তি সিজ করবে, এইগুলো করে সে যে কাজগুলো করবে সেটা হচ্ছে কি এনপিএল ম্যানেজমেন্ট। তারপরে ফাইনালি যেটা করবে সেটা হচ্ছে কি অ্যাসেট লিকুইডেশন। এই লিকুইডেশনটা হলো, এখানে তো সে অনেক থ্রেট দিছে, মামলা করছে, তারপরে হচ্ছে কি ক্যাশ কালেকশন কিছু করছে, তারপর আরো বাকি রয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই, ফাইনালি আপনার লোনটা হচ্ছে কি সে সেটেল করতে পারে নাই। তখন সে কি করবে, তখন সে হচ্ছে কি যে অ্যাসেট গুলো আছে তার, যেগুলো ব্যাংকের কাছে মর্টগেজ মর্টগেজ করা। আছে, সেগুলোকে সেল দিয়ে, কতটুকু সম্ভব সেল করে, অথবা নিলাম ডেকে সেল করে দিয়ে যা হয়, ব্যাংকের যে লোনটা আছে সেটাকে হচ্ছে কি আপনার কাভার করবে। এটা হচ্ছে 3 নাম্বার। এবং এই কাজটা যে যিনি করে থাকে, এটার একজন হেড থাকে, তাকে বলা হবে সিআরও। কোনো কোনো ব্যাংকে, আমাদের ব্যাংকে সিআরও, আর কোনো কোনো ব্যাংকে হচ্ছে সিএফও করে থাকেন।
তাহলে এই জিনিসগুলো যারা করে থাকেন সেগুলোকে বলা হবে স্পেশাল ম্যানেজমেন্ট ইউনিট। আর যারা তারা এই তিনটা ধাপে কাজ করে এটাকে বলা হবে তিনটা প্রসেস, কালেকশন প্রসেস। দেখেন কত ছোট্ট একটা মডিউল, আজকেই শেষ। আমার যদিও আসলে ক্লাসটা আর ইয়ে ছিল না, তারপরে আপনাদেরকে কথা দিয়েছিলাম একটা ক্লাস নিব, যাতে আপনাদের অ্যাটলিস্ট 5টা ক্লাস হয়ে গেছে। এই 5টা মডিউল যদি আপনি ভালোভাবে পড়ে যান, ইনশাল্লাহ 100 মার্কসের আনসার করতে পারবেন এবং ঠিকঠাক মতো পাস করে চলে ভাইয়া আসতে পারবেন। ক্লাস তো 4টা হয়েছে না? 4টা ক্লাসে 5টা মডিউল। চারটা ক্লাসে 5টা মডিউল, 4টা ভিডিও। এই ভিডিওটা আমি এখনই আপলোড করে দিব ইনশাল্লাহ। আর স্যার মডিউল গুলো আরেকবার করে বলেন স্যার, যেহেতু দুইটা দিনে মাত্র পড়বো। মডিউলটা তো আমি আজকেও মনে হয় এই যে আমার গ্রুপটাতে ইয়ে দিয়েছি। আর আপনার কাছে, আপনার হাতে কি আমার নোট আরেকবার একটু আছে? বলেন। আপনার হাতে কি আমার নোট আছে? আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে। দেখেন নোটের 2 নম্বর আছে। পেজে আছে। হ্যাঁ, নোটের 2 নম্বর পেজটা উল্টান, দেখেন এখানে পাবেন। পাইছেন? জি। দেখেন পেয়ে গেছেন। তাহলে মডিউল দেখেন মডিউল মডিউল কি একটা কি ভাইয়া এটা 2 নম্বর পড়াইছিলেন তো না? ইনস্ট্রাকশন পেজ। মডিউল ইনস্ট্রাকশন হচ্ছে পেজ। মডিউল তো ভাইরে ভাই, আমার মডিউল মনে নাই কোন কোন মডিউল। আমি কিন্তু ওখানে লিখেছিলাম, দেখুন 3, 4, 6, 7, 8। 3, 4, 6, 7, 8, এই এই জি। 5টা হচ্ছে আমি পড়াইছি এবং এই 5টা হচ্ছে সবচেয়ে সহজ। আর সাথে আপনারা যদি টাইম থাকে, ওই যে বললাম বৃহস্পতিবারটা ছুটি নিয়ে নেবেন নিজের জন্য, ওই বৃহস্পতিবার যদি সময় থাকে তাহলে আপনি একটাকে কিন্তু পড়ে যাবেন, তাহলে একবারে রিস্ক ফ্রি। মডিউল 1, আর বাকিগুলো বাদ। এটা পড়ে আপনি যান, ইনশাল্লাহ পাশ করে ফেলবেন। ইনশাল্লাহ আমি একটা কথা দিয়ে লিখি যে দেখা হবে পাশ করার পর, যদি দাওয়াত টাওয়াত দেন। আপনি পিকনিকের আয়োজন করেন। ইনশাল্লাহ 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 আপনারা সবাই থাকবেন ওই পিকনিকে, ইনশাল্লাহ ঠিক আছে। হবে। সবাই ঠিক মিলে আছে। স্যার আমরা কোন পাশ পাশ ব্যাংকে? করার পরে, পাশ করার পর আমি আছি আপা কমিউনিটি ব্যাংকে, ছোট ব্যাংক, নতুন ব্যাংক। এর আগে অবশ্য সাউথ ইস্ট ব্যাংকে ছিলাম। তাহলে সাউথ ব্যাংকে সবাইকে, ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু সাউথ ব্যাংকে, ও আচ্ছা, যাক, আপনি তাহলে শ্যামলী আমার ব্রাঞ্চ। প্রিভিয়াস কলিগ হয়ে গেলেন। ধানমন্ডি ব্রাঞ্চ, আমি ছিলাম মফস্বলের একটা ব্রাঞ্চে, শ্যামলী ফেনীতে। ব্রাঞ্চ আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেনীতে। ঠিক আচ্ছা। আছে, থ্যাংক ইউ আপা। এই কমিউনিটি তো যে ব্যাংকে কথাটা বলতে মেহেদী ভাই গেছিলাম, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি ব্যাংকে মেহেদী ভাই আসছে। মেহেদী ভাই ওই ট্রেনিং ইনস্টিটিউটের হেড হিসেবে আছে এখানে এখন। আচ্ছা। তা আসলে থ্যাংক ইউ সবাইকে। মানে আপনাদের আসলে খুব আরো আমি ক্লাস নিয়ে সবগুলো ক্লিয়ার করে দেওয়ার কথা ছিল, সবাই আমার জন্য একটু দোয়া রাখেন। এখনো আসলে আমি খুব একটা উন্নতি করতে পারিনি, মোটামুটি 80% রিকভার হয়েছি, তা অনেক ভালো লাগাছে, শুক্রিয়া। সবাই একটু দোয়া রাখেন, এটাই রাখলো। আর যদি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে লটা কিছু হলে করে দিব, যদি সম্ভব হয় করবো, আর না হয় কিন্তু আমার উপর ডিপেন্ড করে থাকেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আমার উপর ডিপেন্ড করে থাকেন না, আপনারা আপনাদের মতো করে কালেক্ট করে নিন সাজেশন বা নোট যাই পান। আর যদি ছোট করে বলতে স্যার হয় তাহলে আমি বলবো যে, হ্যাঁ হ্যাঁ বিজনেস কমিউনিকেশনে কি কোন একটা ক্লাস করাবেন লাস্টে পরীক্ষার হ্যাঁ, আগে? বিজনেস কমিউনিকেশন লাস্টে পরীক্ষার আগে একটা ক্লাস নিব, পরীক্ষার আগে, একবারে আচ্ছা পরীক্ষার ঠিক আগে আছে। 3-4 দিন আগে আমি আর ক্লাস নিব। ভাইয়া অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এটা তো শেষ, এটা তো সবগুলো ক্লাস হয়ে গেছে। 4টা সব ক্লাস ক্লাস হচ্ছে, তো 5টা শেষ। মডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো তাহলে রিভিউ তো করবেন না আর? না, আর কোনো রিভিউ নাই। ওই যদি প্রয়োজন হয় তাহলে ওই রেকর্ডেড ক্লাস তো আছে, ওখানে রেকর্ডেড ক্লাসগুলো নিলেই দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, ভালো ঠিক। থাকবেন, আমার জন্য দোয়া রাখেন। আর আমাদের যদি জন্য দোয়া করুন ভাইয়া। হ্যাঁ, কখনো দেখা হয়ে যেতে পারে, অথবা ঢাকায় আসলে ইনশাল্লাহ, অনেকেই আমাকে দেখা যায় যে ইনভাইটেশন দিচ্ছেন, ইনশাল্লাহ সময় পেলে আপনাদের অফিসে দেখা করে আসবেন ইনশাল্লাহ। ঠিক ভালো আছে থাকবেন। ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।